This is the first lecture of law of tort. এটা আমার law of tort এর প্রথম lecture. At first, we should understand what is tort. Actually, the term tort, this is the French word. এই যে tort কিন্তু basically একটা French word. It has derived from the Latin term tortum. Tortum বলে একটা Latin term, সেই Latin term থেকে tort কথাটা এসেছে. Tortum means to twist or unlawful or crooked act having no justification. যে সমস্ত আনলফুল কাজ যার কোনো জাস্টিফিকেশন নেই তাকে আমরা কিন্তু ইংলিশে টর্ট বলতে পারি. কিন্তু অন্য যে লয়ের সাবজেক্টগুলো আছে সেই লয়ের সাবজেক্টগুলোর সাথে ল অফ টর্টের একটু ডিফারেন্স রয়েছে. জেনারেলি আমাদেরকে আগে জানতে হবে যে ল কি, হোয়াট ইজ ল. জেনারেলি we have the idea that law is the rule, regulation, bylaws made by the authority who has the power to make. So law is made by the legislature or law making authorities. আমাদের লেজিসলেচারকে সেন্ট্রালের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পার্লামেন্ট, অ্যান্ড যদি আমরা স্টেটের ক্ষেত্রে দেখি তাহলে সেখানে এই যে স্টেট লেজিসলেচার, বিধানসভা, বিধান পরিষদ, এরা ল বানাচ্ছে. আবার অনেক সময় জাজমেন্টগুলো থেকে ল তৈরি হচ্ছে. জাজমেন্ট গিভেন বাই দ্য অ্যাপেক্স কোর্ট টেক্স প্লেস অফ ল. Law can be divided into two categories. One is codified law, another is uncodified law. What is codified? Codified means written laws. If the law is written in form by the law making bodies, then we can tell it as codified law. যদি লটা লিখিত হয়, যেমন ধরো আমরা যদি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট পড়ি বা আইপিসি পড়ি, সিআরপিসি পড়ি, এভিডেন্স পড়ি, কনস্টিটিউশন পড়ি, এগুলো তো প্রপারলি বেয়ার অ্যাক্ট দেখতে পাবে. কনস্টিটিউশনের ক্ষেত্রে আর্টিকেল দেখতে পাবে. যদি তোমরা কন্ট্রাক্ট বা অন্য কোনো অ্যাক্টগুলো দেখো তার ক্ষেত্রেও তোমরা কিন্তু স্পেসিফিক বেয়ার অ্যাক্ট দেখতে পাবে. সেখানে সেকশন থাকবে, ক্লজ থাকে, সাবসেকশন থাকে, সবই তো থাকে. কারণ কি, যে পার্লামেন্ট সেই লটা ফ্রেম করছে বা স্টেট লেজিসলেচার সেই লটা ফ্রেম করছে. এর একটা পার্টিকুলার এনাক্টমেন্ট ডেট আছে, স্পেসিফিক রুলস রয়েছে, সেগুলো সব কিন্তু বিধিবদ্ধ, লিখিত. তাই জন্য এদেরকে আমরা কোডিফাইড বলবো. বাট হোয়াট ইজ আনকোডিফাইড? ইফ the law is not written, then we can say that the law is uncodified law. Law of tort is uncodified law. It has come from judgment. It has come from common law system of England. ইংল্যান্ডের কমন ল সিস্টেম থেকে এটা এসেছে. এটা বিভিন্ন জাজমেন্ট থেকে এসেছে. ধরো কোনো একটা বিষয়ের ওপরে কোনো পার্টিকুলার ল নেই, কোনো একটা সমস্যায় তুমি পড়েছো, তারপরে করে তুমি কোর্টের কাছে গেলে, কোর্ট কি বলবে যে ভাই তুমি ফেরত চলে যাও, এটা নিয়ে তো কোনো পার্টিকুলার ল নেই, আমি কি করে জাজমেন্ট দেব, দিয়ে তোমাকে ফেরত পাঠিয়ে দেবে? এরকম তো হবে না. সাপোজ ইউ গো টু এ কোর্ট ফর পার্টিকুলার প্রবলেম for which there is no law available. In that case, what the court will do? In that case, the court will apply its judicial mind and consider the fact and circumstances of the case, thereafter pronounce a judgment, or the court may give effect to a particular judgment which already has given by the apex court in a similar category of case. ধরো
প্রথমে কোর্ট কি দেখবে যে এই রিলেটেড কোনো কেস আগে এই টাইপের কিছু হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে সেই কেসের কি জাজমেন্ট দেওয়া ছিল, কি অর্ডার হয়েছিল, সেটাকে ফলো আপ করবে, কেননা সেটা প্রেসিডেন্ট হিসেবে কাজ দেবে। যদি দেখে যে এই ব্যাপারে কোনো জাজমেন্ট দেওয়া হয়নি, এরকম কিছু আগে থেকে নেই, নতুন একটা সমস্যা, তখন সেই জায়গাতে কোর্ট কি করবে না, কোর্ট নিজে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবে। কিভাবে না, ফ্যাক্ট অ্যান্ড সারকামস্টেন্সেস, এই যে ঘটনাটাতে ফ্যাক্ট সারকামস্টেন্সেস কী ছিল সমস্ত তথ্য পর্যবেক্ষণ করবে, দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হবে। এই যে সিদ্ধান্তটা, এটা আবার পরবর্তী কেসে যদি সিমিলার কোনো একটা কেস হয়, সেই কেসের ক্ষেত্রে একটা গাইডলাইন তৈরি করবে। এই রকমই কেস ডিসিশন থেকে ল অফ টর্টের ব্যাপারটা এসেছে। ধরো কোনো একটা ঘটনা অতিরিক্ত ছোট একটা ঘটনা, যার জন্য জেনারেলি কোনো ল নেই যে এইরকম একটা ঘটনা ঘটলে কি হবে, কিন্তু সেটা একটা ভুল, সেটা একটা অন্যায়। তাহলে সেটা যখন কোর্টের কাছে যাবে, কোর্ট কি বলবে, এ ভাই এত ছোট ঘটনার জন্য কেন কোর্টে এসছো, বাড়ি ফেরত চলে যাও, এটা নিয়ে তো কোনো ল নেই, এরকম তো কোর্ট বলবে না। তাহলে এই জায়গাতে কোর্ট কি করবে, তার সারকামস্টেন্সেস দেখবে, তার ফ্যাক্ট দেখবে, তারপরে একটা যুক্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু ডিসিশানে আসবে। সেই ডিসিশানটাই পরবর্তীকালে কিন্তু অন্য সিমিলার কেসের ওপরে অ্যাপ্লাই হবে। তার মানে ল অফ টর্ট এইভাবে করেই এসেছে। So here the law of tort comes from common law system of England. We cannot found any section, article and Baer Act for law of tort. This is based on judgment which has already given by the apex court for similar kind of problem. There is no specific definition of law of tort. টর্টের কিন্তু স্পেসিফিক কোনো ডেফিনেশন নেই। কেন নেই? কারণ অন্য ক্ষেত্রগুলোতে আমরা দেখছি সবের একটা বেয়ার অ্যাক্ট রয়েছে, স্পেসিফিক ডেফিনেশনের সেকশন রয়েছে, কিন্তু টর্টের তো আলাদা করে কোনো বেয়ার অ্যাক্ট নেই। তাহলে তাহলে কীভাবে আমরা এটা জানবো যে কি টর্ট বলতে কি বোঝাচ্ছে, হোয়াট ইজ টর্ট? ইন দ্যাট কেস we can get one definition of tort under section 2 clause M of Indian Limitation Act. Section 2 clause M Indian Limitation Act এ torted একটি definition দেয়া রয়েছে। Here tort means civil wrong. It is not exclusively breach of contract or breach of trust. tort তার মানে কি বোঝা যাচ্ছে, যে একটা সিভিল নেচারের রং, কিন্তু এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট বা ব্রিচ অফ ট্রাস্টের থেকে কিন্তু একটু আলাদা। নাও we should focus on the definitions given by various jurists. At first we should consider the definition given by Salmond. Salmond is a famous jurist. In that case Salmond tells us that tort is a civil wrong for which the remedy is common law action for unliquidated damages, and which is not exclusively the breach of contract or breach of trust or other merely equitable obligation. তার মানে সালমন্ড কি বলছেন? সালমন্ড ছিলেন একজন বিখ্যাত জুরিস্ট। সেই জুরিস্ট সালমন্ড বলছেন কি, যে ল মানে অফ টর্ট সেটা হচ্ছে একটা সিভিল মানে দেওয়ানি নেচারের রং, কমন ল অ্যাকশন থেকে এটা এসেছে। এখানে রেমিডিটা কি, কেউ যদি এরকম মানে রং সাফার করে, তাহলে যে অ্যাগ্রিভ পার্সন থাকবেন, সেই অ্যাগ্রিভ পার্সন কি রেমিডি পাবেন? সেই রেমিডিটার নামই হচ্ছে আনলিকুইডেটেড ড্যামেজেস। মানে what is damages? Damages means compensation. Compensation দেওয়া হবে, but what is meaning of the term unliquidated? Actually unliquidated means it is
not pre-settled earlier. It is not pre-settled. It is not settled earlier. Okay. Then it is called unliquidated. It is the discretionary power of the court to settle the amount of compensation. Court will consider the loss suffered by the aggrieved party. What will be the amount of loss suffered by the aggrieved party? Then the court will determine the amount of compensation for the same. প্রথমে কোর্ট কি দেখবে যে অ্যাগ্রিভ পার্টির কতটা লস হয়েছে, সেটা কোর্ট ডিটারমাইন করবে তার বেসিসে যে তাকে কত টাকার কম্পেনসেশন দেওয়া উচিত। ল অফ টর্টের ক্ষেত্রে যেহেতু কোনো বেয়ার অ্যাক্ট তোমরা পাচ্ছ না, সেই কারণে এটা কেস টু কেস ভ্যারি করবে যে এই ঘটনা ঘটলে কোর্ট এরকম এতটা যদি ক্ষতি হয় তাহলে কোর্ট এত টাকা কম্পেনসেশন দেবে। সেটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার, কোর্ট ঠিক করবে যে কত টাকা কম্পেনসেশন দেওয়া উচিত। এটা কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট বা ব্রিচ অফ ট্রাস্ট নয়। কারণ কি, এই সমস্ত ব্রিচ অফ কন্ট্রাক্ট বলো, ব্রিচ অফ ট্রাস্ট বলো, এদের ক্ষেত্রে কম্পেনসেশনের যে অ্যামাউন্টটা এটা কিন্তু ফিক্সড থাকছে এগ্রিমেন্টের ওপরে বেস করে। ধরো তোমার একটা এগ্রিমেন্ট রয়েছে যে তুমি তোমার একটি বন্ধুর কাছ থেকে একটি রেডিও সেট কিনবে। ইউ ওয়ান্ট টু পারচেস রেডিও সেট ফ্রম ইয়োর ফ্রেন্ড ফর ₹500। 500 টাকা দিয়ে এটা ঠিক হলো তুমি কিনবে। The date of payment is 1st January 2022 and on the same date your friend will hand over the same radio set to you এবং ওই ডেটেতেই তোমার বন্ধু ওই রেডিও সেটটা তোমাকে হ্যান্ড ওভার করবে। So this is an agreement in between you and your friend, but if in any case your friend fails to pay you the said amount or you have failed to deliver him the radio set even after receiving the same amount from your friend, then what will be the consequence? In that case the aggrieved party, you may be the aggrieved party or your friend may be the aggrieved party due to the violation of agreement. In that case the amount of compensation will be fixed in the agreement. এগ্রিমেন্টে এরকমও একটা ক্লজ থাকবে যে যদি কোনো কারণে তোমার বন্ধুটি তোমাকে টাকা না দেয় বা রেডিওটি কিনতে এরপরে অস্বীকার করে, তাহলে তুমি যখন ক্ষতিগ্রস্ত হচ্ছ তার জন্য তাকে একটা নির্দিষ্ট টাকা কম্পেনসেশন হিসেবে পে করতে হবে। অথবা এরকম একটা ক্লজ থাকবে, যদি তুমি কোনো কারণে তাকে রেডিও সেটটি না দাও টাকা দেওয়ার পরেও, তাহলে তুমি তোমার বন্ধুকে কম্পেনসেশন হিসেবে আরও কিছু টাকা দিতে বাধ্য থাকবে। সেই অ্যামাউন্টটা হয়তো সেই এগ্রিমেন্টটায় বলা থাকবে। তার মানে কি যে এখানে আগে থেকেই কম্পেনসেশনের অ্যামাউন্টটা ফিক্সড হয়ে থাকছে। কিন্তু ল অফ টর্টের ক্ষেত্রে এই রকম কম্পেনসেশনের কোনো অ্যামাউন্ট কিন্তু ফিক্সড হয়ে থাকছে না। ধরো তোমার বাড়িতে একটা গাছ আছে, সেই গাছের ডালটা অন্য বাড়িতে চলে গেছে, তোমাকে বলা সত্ত্বেও তুমি গাছের ডাল কিন্তু কেটে দিচ্ছ না। This is an offense which comes under this law of tort. এটা তো খুব ছোট একটা ঘটনা, এটার জন্য যদি তুমি কোর্টে যাও তাহলে জেনারেলি তুমি কি মামলা ফাইল করবে না, তোমাকে টর্টের মামলা ফাইল করতে হবে। বিকজ দেয়ার ইজ ইনফ্রিঞ্জমেন্ট অফ ইয়োর লিগাল রাইট, দেয়ার ইজ ভায়োলেশন অফ ইয়োর লিগাল রাইট। তোমার নিজের বাড়িতে সুস্থভাবে নিজের ইচ্ছা মতো থাকার অধিকার আছে, কারোকে প্রবলেমে না ফেলে, ইলিগাল কোনো কাজ না করে। সেই জায়গায় তোমার বাড়িতে অন্যের গাছের ডাল এসে পড়ছে, তোমার চলাহাঁটা করতে অসুবিধা হচ্ছে, তার গাছের ডাল তোমার বাড়িটাকে একদম জ্যাম করে ফেলেছে রাস্তাটাকে,
তো সেই জায়গায় তুমি বলার পরেও সে কেটে দিচ্ছে না, তুমি কোর্টের কাছে গেলে, তুমি টর্টের মামলা ফাইল করছো কেন? যাতে করে গাছটাও কাটানো হয়, প্লাস সে যে তোমার এই অসুবিধা তৈরি করলো, কোর্ট তাকে তাহলে কম্পেনসেশন ইম্পোজ করবে। কিন্তু কত টাকার কম্পেনসেশন কোর্ট ইম্পোজ করবে, তাকে দেওয়ার জন্য বাধ্য করবে, সে যাতে তোমাকে দেয় তার জন্য তাকে বাধ্য করবে, সেটা কোর্টকেই ঠিক করতে হবে। বিকজ দিস ইজ দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। কোর্ট উইল সেটেল দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন which should be paid to the aggrieved person by the wrongdoer. Next definition of law of tort is given by Winfield. He is also a famous jurist. Here, the jurist Winfield says that tort's liability arises from the breach of a duty primarily fixed by law. You know that rights and duties are correlated to each other. If you have some right given by the law, then you should have some duties towards other for the better implementation of the rights. রাইট আর ডিউটি, কর্তব্য এবং অধিকার, এই দুটো শব্দ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এই টর্টাস লাইবিলিটিটা কখন অ্যারাইজ হচ্ছে? যখন এখানে ব্রিচ অফ ডিউটি হচ্ছে, কেউ নিজের ডিউটিটাকে ব্রিচ করে যাচ্ছে, সেই ডিউটিটা তার উপরে ল ইম্পোজ করেছিল পালন করার জন্য, কিন্তু সে সেই ডিউটিটা পালন করছে না। ধরো রাস্তা দিয়ে তোমারও যেমন হেঁটে যাওয়ার অধিকার আছে, আর 5টা লোকেরও তো শান্তিপূর্ণভাবে হেঁটে যাওয়ার অধিকার আছে। তুমি নিজের হেঁটে যাওয়ার অধিকারটা বজায় রাখার জন্য রাস্তাটাকে খুব মিসইউজ করতে তো পারো না। রাস্তার মাঝখান দিয়ে এমনভাবে এত জিনিস নিয়ে যাচ্ছ যাতে লোকের অসুবিধা সৃষ্টি হচ্ছে, মাঝখানে জিনিসপত্র নামিয়ে দিচ্ছ, দিয়ে লোককে হেঁটে যেতে দিচ্ছ না। রাস্তাটা তো কারোর একার নয়, সবার অধিকার আছে। তাহলে তোমারও তো ডিউটিও রয়েছে, তোমার যেমন হাঁটার অধিকার রয়েছে, অন্য মানুষকে হেঁটে যাওয়ার সুযোগ করে দেওয়ার ডিউটিটাও কিন্তু তোমার, যাতে তারাও পারে তোমার মতোই রাইটটাকে এনজয় করতে। টর্টাস লাইবিলিটি অ্যারাইজ কখন হচ্ছে? যখন তুমি তোমার ডিউটি, যেটা ল তোমাকে পারফর্ম করার জন্য দিয়েছে, তোমার উপরে ইম্পোজ করেছে, সেই ডিউটিটাকে তুমি ব্রেক করে যাচ্ছ। তোমার নিজের বাড়িতে শান্তিপূর্ণভাবে থাকার অধিকার আছে, তেমনই অন্য লোকেরও তো আছে। তুমি বাড়িতে এমনইভাবে গাছ লাগালে সেটা অন্যের বাড়িতে গাছের ডাল চলে যাচ্ছে, তোমার বলা সত্ত্বেও তুমি কেটে দিচ্ছ না। তার মানে তোমার তো একটা ডিউটি রয়েছে, সেটাকে নিজের বাড়ির মধ্যে সীমাবদ্ধ রাখা, তুমি সেটাকে ডিউটিটাকে ব্রিচ করে যাচ্ছ, তখন টর্টাস লাইবিলিটির মধ্যে পড়ে যাবে। নেক্সট, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন গিভেন বাই ফ্রেশার. Fraser is another jurist. Here, Fraser says that tort is an infringement of a right in rem of a private individual, giving a right of compensation at the suit of the injured party. ফ্রেসার কি বলছেন যে এই টর্টটা কি? টর্ট হচ্ছে একটা রাইট ইন রেমের ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে। কে ইনফ্রিঞ্জ করছে? একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল সেটাকে ইনফ্রিঞ্জ করছে। হোয়াট ইজ রাইট ইন রেম? রাইট অফ দ্য জেনারেল, ওকে, দেন ইট ইজ কল্ড রাইট ইন রেম। তখন যার রাইট তুমি ভায়োলেট করে দিচ্ছ সে আগ্রিভড হয়ে যাচ্ছে, তাকে কম্পেনসেশন তাহলে তোমাকেই দিতে হবে, তুমি তার রাইটটাকে নষ্ট করে দিচ্ছ বলে। কোর্ট সেই অ্যামাউন্ট ঠিক করবে কত কম্পেনসেশন তোমাকে দিতে হবে, কারণ এর জন্য ওই যে বললাম যে কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার, কোর্টের স্বাধীনতা, কোর্ট বুঝবে কত টাকা কম্পেনসেশন এখানে ইম্পোজ করা উচিত এই ধরনের অ্যাক্ট করার জন্য, wrongful অ্যাকশন নেওয়ার জন্য। So, from these above definitions, we can get certain essential characteristics of tort. At first, tort is a kind of civil wrong. Secondly, it is not actually a breach of contract or breach of trust. Thirdly, here the liability arises from breach of duty. And fourthly, this is a right in rem of a private individual. And fifthly, here the remedy is
compensation or unliquidated damages, and sixthly, there must be an act or omission. Okay. Thank you, students.